নিজের স্যারের সাথে বিয়ে হওয়ার মতো জঘন্য কাজটা আমার সাথে হয়েছে। আমি কোনোভাবেই মেনে নিতে পারিনি বিষয়টা, আজও মেনে নিতে পারি না। আর কোনোদিন এটা মেনে নেওয়াও আমার পক্ষে সম্ভবও হবে না। একদিন না একদিন তো আমি ঠিকই ওনাকে ডিভোর্স দিব, শুধু সময়ের অপেক্ষা। উনি তোমার কলেজের স্যার ছিলেন? না, উনি আমার ট্রেনিং অফিসার ছিলেন। আমি যখন এয়ারফোর্সের জন্য ট্রেনিং নিয়েছিলাম তখন থেকে ওনাকে চিনি। বিয়ে কিভাবে হয়েছে সেই ঘটনা আরেকদিন বলবো। তবে আমি আমার পরিবারের মানুষদের কখনোই ক্ষমা করব না। তারা জেনে শুনে অমন একজন গম্ভীর রকচটা লোকের সাথে বিয়ে দিয়েছে আমার। তাদের জন্য সব কিছু হয়েছে। তাদের সব সময় ইচ্ছা ছিল আমাকে এয়ারফোর্সের অফিসার বানাবে, অথচ আমার স্বপ্ন ভিন্ন। তবুও তারা জোর করে আমাকে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা দেওয়ার, সেখানে যখন চান্স হলো না তখন এয়ারফোর্সে আবেদন করতে বলে। করলাম তাদের কথা মতো আবেদন, টিকে গেলাম সেখানে। এরপর ট্রেনিং বেঞ্চের বাইরে হতেই একদিন ওনার মা আমাকে দেখেছিলেন। এরপর আমার বাসায় প্রস্তাব পাঠানো, আর রাতারাতি 2 সপ্তাহের মাথায় বিয়ে। আমার পরিবারের তো এয়ারফোর্সের অফিসার খুবই পছন্দ। ছেলের পেশা যখন তাই তখন না করে কিভাবে? যাই হোক, বিয়েটা হুটহাট হয়ে গেল। এরপর তো আরও কত কিছু হলো আমার সাথে, সে এক বিশাল কাহিনী। আরেকদিন বলবো তোমাকে। রানিয়া উঠে দাঁড়িয়ে সাইড ব্যাগটা কাঁধে নিল। টেবিলে তখনও ওর নতুন বান্ধবী মিশা বসে আছে। ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে মেয়েটা। মিশা উদ্বিগ্ন হয়ে রানিয়াকে বলল, আরও কিছুক্ষণ বসে যাও, মাত্র তো এলে। না মিশা, আজ সময় নেই, বাসায় মেহমান আসবেন সন্ধ্যায়, শ্বশুরবাড়ির লোকজন বোঝাই তো। মিশা রানিয়ার মুখের দিকে তাকিয়ে থেকে বড্ড বেজার গলায় বলল, তোমার জন্য আমার খুব খারাপ লাগে রানিয়া। এতটুকু মেয়ে তুমি, সবে বয়স 21। এই বয়সে এতটুকু একটা মেয়েকে বিয়ে করে নিতে হলো পরিবারের চাপে পড়ে। তার ওপর ট্রেনিংও ছেড়ে দিলে এইসবের চক্করে। ও নিয়ে আমার দুঃখ নেই মিশা, বরং খুব খুশি হয়েছি। আমার স্বপ্ন অন্য কিছু, এয়ারফোর্সে জব করার ইচ্ছা কখনোই ছিল না। সেই হিসেবে আমি ভীষণ খুশি। তা তোমার হাজব্যান্ডের বয়স কত? 28, 29 হবে। নাম কি তার? কোন সেক্টরে? শাহ আহমেদ আভিয়ান, ফ্লাইট লেফটেন্যান্ট অব এয়ার ডিফেন্স অ্যান্ড ওয়েপন কন্ট্রোল ব্রাঞ্চ, বাংলাদেশ এয়ারফোর্স, সিলেট। তার মানে তোমার হাজব্যান্ড সিলেটে থাকছেন আর তুমি এখানে? হ্যাঁ। বিয়ের 3 মাস পরও তোমরা আলাদা থাকছো? কথা হয় না তোমাদের? তার ফোন নাম্বার, ফেসবুক আইডি, ইনস্টা আইডি, হোয়াটসঅ্যাপ সব আছে আমার কাছে। আমার ফোন নাম্বারও তার কাছে আছে, কিন্তু আমাদের কখনো কথাবার্তা হয় না। আমরা আর 5টা স্বাভাবিক স্বামী স্ত্রীর মতো হতে পারিনি। কথা বলতে বলতে রানিয়ার চোখের কোণে জল আসলো। ও সেটা লুকিয়ে মুচকি হেসে মিশাকে বিদায় জানিয়ে ক্যাফে থেকে বেরিয়ে পড়ল। একটা রিক্সা নিল ক্যাফের সামনে থেকে। আজ ঢাকা শহরে অন্য দিনের তুলনায় বড্ড বেশি যানজট। এই যানজট কাটিয়ে ও আবার 4:30টার মধ্যে বাসায় ফিরতে হবে। শ্বশুরবাড়ি ওর ঢাকাতেই, তবে এলাকা ভিন্ন, কয়েক কিলোমিটারের তফাৎ। রানিয়ার শ্বশুরবাড়িতে নাকি আজ তার খালা শাশুড়ি বেড়াতে এসেছেন চট্টগ্রাম থেকে। রানিয়াকে দেখতে চাইছেন তিনি। যেহেতু এখনও আয়োজন করে শ্বশুরবাড়িতে তোলা হয়নি রানিয়াকে, তাই ও বাপের বাড়িতে থাকছে। আজ সেখানে আসবেন ওর শ্বশুরবাড়ির লোকজন। বাসায় ফিরে তাদের আপ্যায়নের ব্যবস্থা করতে হবে তো। মাকে কাজে সাহায্য করতে হবে। বাসায় মানুষজন বলতে বাবা আর ছোট ভাইটা। মা একা সব কাজ করে উঠতে পারবে না।
রানিয়ার আজ সারাটা দিন বেশ ধকলের ওপরে গিয়েছে। তার ওপর সন্ধ্যায় আরেকটা ফাড়া গেল। শ্বশুরবাড়ির লোকজন তো আসার পর থেকে ওকে কাজ সারা করতেই চাইছিল না। রানিয়ার শাশুড়ি মানুষটা বেশ ভালো। রানিয়া আপেল খেতে পছন্দ করে বলে ওর জন্য অন্যান্য উপঢৌকনের সাথে আপেলও মনে করে কতগুলো এনেছিলেন। তারা চলে যাওয়ার পরে নিজ ঘরে বসে এখন সেই আপেল খাচ্ছে রানিয়া। ওর মস্তিষ্কে এখন অনেক কিছু চলছে। রানিয়ার শাশুড়ি বলে গেছেন ওকে কিছুদিনের মধ্যে ওই বাসায় বেড়াতে নিয়ে যাবেন, অথচ রানিয়া এদিকে ডিভোর্সের পরিকল্পনা করছে। কিন্তু ডিভোর্সটা দেওয়া যায় কিভাবে, কোনো উপায় খুঁজে পাচ্ছে না রানিয়া। যা করার ওই বাসায় যাওয়ার আগেই করতে হবে। স্বাভাবিকভাবে বললে কি আভিয়ান ডিভোর্সের বিষয়ে রাজি হয়ে যাবে? লোকটা সম্পর্কে যতটুকু ধারণা আছে তাতে রানিয়ার মনে হচ্ছে না ডিভোর্স মেনে নেবে সে। তার আবার রেপুটেশন নিয়ে চিন্তা অনেক। ডিভোর্সি টকমা নিশ্চয় পেতে চাইবে না। এ কারণে হলেও রানিয়াকে ছাড়বে না লোকটা। না হলে সম্পর্কের কোনো সুরাহা না হওয়ার কারণে এতদিনে তো ছেড়েই দিত। রানিয়া আপেল খেতে খেতে অনেকক্ষণ ভাবলো। ভাবতে ভাবতে হঠাৎ ওর মাথায় একটা দারুণ বুদ্ধি আসলো। চট করে লাফিয়ে উঠল ও। দ্রুত আলমারি খুলে ছোট একটা বক্স হতে সিম বের করলো। রানিয়া সিমটা ফোনে ঢুকিয়ে আভিয়ানের নাম্বার ডায়াল করলো। এই প্রথম বৈবাহিক জীবন শুরু হওয়ার পরে এই প্রথম লেফটেন্যান্ট সাহেবকে কল দিচ্ছেন রানিয়া। রিং হলো দুবার। রিং হয়ে কল কেটে গেল। কি ব্যাপার, অপরিচিত নাম্বার দেখে কি কল রিসিভ করছে না? ভারী মুশকিল তো। রানিয়া একরাশ আশা ভরসা নিয়ে তৃতীয়বার কল দিল। এবার কল রিসিভ হলো। ও অপ্রস্তুত হয়ে ফোন কানে ধরতে ওপাশ থেকে একটি গম্ভীর কণ্ঠস্বর হ্যালো বলে উঠল। এই গার গম্ভীর কণ্ঠস্বর শুনে রানিয়া আরও বেশি ঘাবড়ে গেল। এতটা ঘাবড়ে যেত ও ট্রেনিং সেন্টারে যখন আভিয়ান স্যার ট্রেনিং করাতো। লোকটার ভয়ে সবসময় তটস্থ হয়ে থাকতে হতো। আভিয়ান স্যার হলেন অতিরিক্ত ডিসেন্ট আর স্ট্রিক্ট লোক। আভিয়ানের সাথে কথা বলতেও ভয় লাগতো সবার। না পারতে কেউ একটা টু শব্দও করতো না। সেই লোকের সাথে কিনা রানিয়া আজ অপরিচিতের ন্যায় একটা জটিল বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছে। রানিয়া নিজেকে সামলে শান্ত করে রুমালটা আরও ভালো করে মুখে চাপা দিয়ে বলল, হ্যালো, ফ্লাইট লেফটেন্যান্ট শাহ আহমেদ আভিয়ান বলছেন? ইয়েস। আর ইউ? রানিয়া মাহমুদাকে চিনেন নিশ্চয়ই, আপনার ওয়াইফ তাই না? ইয়েস। বাট হু আর ইউ অ্যান্ড হোয়ার আর ইউ টকিং টু মি অ্যাবাউট হার? কে হন আপনি তার? আমার পার্সোনাল ফোন নাম্বারই বা কোথা থেকে পেলেন? সে শক্ত কথাটা একটু কঠিন শোনালো। ফোনের ওপাশের ব্যক্তিটি কি রেগে গেছে? ঠিক বোঝা যাচ্ছে না। কণ্ঠস্বর কেমন জানি। রানিয়ার কণ্ঠস্বর কেঁপে উঠল। নিজেকে সামলে নিয়ে স্থির হয়ে ও গলার স্বরে আবারও ভিন্ন রকম করে জবাব দিল, আপনি আমাকে চিনবেন না মিস্টার, তবে ধরে নিন আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষী। আপনাকে কল দেওয়ার কারণ আছে। অ্যাকচুয়ালি একটা জরুরি বিষয়ে কথা বলার ছিল। কি কথা? ফোন কলের মধ্যেও রানিয়া বুঝতে পারছে ফোনের ওপাশের ব্যক্তি তার সেই ব্যাখ্যাত বুক উস্কানো প্রতিক্রিয়ার সহিত প্রশ্নটা করছে। রানিয়া রুমালটা আরও শক্ত করে চেপে ধরে রেখে জবাব দিল, আপনার ওয়াইফ রানিয়া, সে যে আপনার অনুপস্থিতিতে অন্য একটা ছেলে নিয়ে ঢাকা শহরে ঘুরে ফিরে বেড়াচ্ছে, সে সম্পর্কে কোনো ধারণা আছে আপনার? আরে আপনার ওয়াইফ তো আপনাকে ভালোবাসে না, অন্য আরেকটা ছেলেকে ভালোবাসে। প্রমাণ? রানিয়া আভিয়ানের নিকট হতে আরও বেশি প্রতিক্রিয়া আশা করেছিল এই বোমা বিস্ফোরণের পরে, কিন্তু নিজের কথার বিপরীত এমনভাবে প্রশ্ন পেয়ে আশ্চর্য হলো ও।
লোকটা এখনও এতটা শান্ত আছে কিভাবে? তাও এমন সেনসিটিভ কথা শোনার পরেও রানিয়া কাপা স্বরে জবাব দিল, প্রমাণ? প্রমাণ সে তো আছেই, অবশ্যই আছে, একদম পাকাপোক্ত প্রমাণ। রানিয়া মাহমুদা জি। আভিয়ানের রর কণ্ঠস্বরে নিজের নামটা শোনা মাত্র চমকে উঠল রানিয়া। ভয় পেয়ে শুকনো ডোক গিলল একটা। ওকে আরও ভয় পাইয়ে দিয়ে ওপাশ থেকে ফ্লাইট লেফটেন্যান্ট শাহ আহমেদ আভিয়ান কর্কশ স্বরে বলে উঠল, ইয়ার কি হচ্ছে? ফাজলামি শুরু করেছো তুমি আমার সাথে? কি মনে করেছো? হ্যাঁ, মুখে রুমাল চেপে ধরে ভয়েস চেঞ্জ করলে তোমাকে চিনতে পারবো না আমি? নিজের মতো বোকা ভাবো সবাইকে। একবার শুধু ঢাকায় আসতে দাও আমাকে, এসে তোমার এইসব ইয়ারকি ছুটিয়ে দেব। আমাকে এখনও চিনতে পারোনি তুমি। ফোন রাখো ইডিয়েট। সন্ধ্যায় আভিয়ানের হুমকি স্বরূপ বলা অমন কথাবার্তায় মারাত্মক ভয় পেয়েছে রানিয়া। ওর একটা স্বভাব হচ্ছে, নিজেকে যতই সাহসী দেখানোর চেষ্টা করুক না কেন, আভিয়ানের মতো লোকের রর কথাবার্তা শুনলে ঠিকই ভেতরে ভেতরে ভয় পায়। তার ওপর ওকে হুমকি দেওয়া হয়েছে ঢাকায় এসে নাকি ওকে দেখে নেওয়ার হবে, ওর ইয়ারকি ফাজলামি ছুটানো হবে। কিন্তু রানিয়া ইজে ফোনের এপাশে ছিল, সেটা ওই লোকটা বুঝলো কিভাবে? বড় ধাঁধাময়। আভিয়ান যে রানিয়ার নাম মনে রাখবে এতটাও আশা করেনি রানিয়া। অথচ বিয়ের দিনও লোকটা এমন ভাব করেছিল যেন বিয়ে শাদি শ্বশুরবাড়ি বউ নিয়ে তার কোনো মাথা ব্যথাই নেই। রানিয়াকে যে মনে রেখেছে এই ব্যাপারটা দেখে ভীষণ আশ্চর্য হয়েছে ও। রাত 12টার বেশি বেজে গেছে। এতক্ষণ প্রায় 1.5 ঘন্টা যাবৎ ঘর বেলকনিময় পায়চারি করছিল রানিয়া। ঢাকা শহরে এক প্রান্তে ছোট্ট একটা তিলতলা বাড়ি ওদের, নিচের 2 তলায় ভাড়াটিয়াদের অবস্থান। রানিয়ারা যেহেতু বাড়িওয়ালা, সুতরাং ওরা 3 তলায় থাকে। রানিয়া তখন যাবৎ ভয়ে ততস্থ ছিল, উপায় খুঁজছিল কিভাবে আভিয়ানের হাত থেকে রক্ষা পাওয়া যায়। তার কথা নিতান্তই তুচ্ছভাবে নেওয়া যাবে না। ওই লোকটাকে ট্রেনিং সেন্টারে থাকাকালীনও কয়েক মাসে ভালো মতে চিনে গিয়েছিল রানিয়া। মুখে একবার যে কথা বলে ফেলে সেটা করেই ছাড়ে। তার মানে রানিয়ার বাঁচার চান্স 0%। কিন্তু ও হার ছাড়ার পাত্রী নয়, কোনোভাবেই ধরা দেবে না আভিয়ানের স্যারের কাছে। দরকার পড়লে আরও পাকাপোক্ত প্রমাণ সংগ্রহ করবে, নিজেকে খুব খারাপ প্রমাণ করবে। এতে আভিয়ান নিজেই রেগে গিয়ে ওকে ছেড়ে দেবে। অবশ্য বিবাহিত হওয়ার পরেও অন্য ছেলের সাথে সম্পর্ক করা মেয়েকে নিজের বউ হিসেবে রাখার মতো লোক আভিয়ান নয়, এটুকু ভালো করে বুঝে গেছে রানিয়া। তাই ও এই পন্থাই অবলম্বন করবে বলে ঠিক করলো। কথাটা মাথায় আসতেই তৎক্ষণাৎ ওর নিজের কলেজের বন্ধু জাহিনের কথা মনে পড়ল। সঙ্গে সঙ্গে এই রাতেই কন্ট্যাক্ট লিস্টে সার্চ করে জাহিনের ফোন নাম্বার বের করে ওকে কল করলো রানিয়া। প্রথমবার রিং হতেই কল রিসিভ করলো জাহিন। রানিয়া ফোনটা কানে নিয়ে চিল্লিয়ে আফসোসের স্বরে বলতে লাগলো, দেখ বন্ধু, আমার কি কপাল। কেন রে, কি হয়েছে? কেউ কিছু বলছেন তোরে? একবার জাস্ট নামটা বল, কেটে রেখে আসবো। না রে বন্ধু, কেউ কিছু বলেনি আমাকে, কিন্তু আমার কি আর দুঃখের শেষ আছে? তুই আমার দোস্ত হয়েও একবার মাত্র কল দেওয়াতে সঙ্গে সঙ্গে রিসিভ করলি। এদিকে আমার স্বামীকে বারবার কল দিলেও তার কল রিসিভ করার সময় হয় না। আমার জীবনটা তামা তামা হয়ে গেল রে দোস্ত। ডিভোর্স দে দোস্ত, জাস্ট ডিভোর্স। এর ওপরে আর কোনো কথা নেই। ডিভোর্স তো দেবই দোস্ত। এই জন্য এত রাতে তোকে কল দিয়ে ডিস্টার্ব করলাম। আরে ডিস্টার্ব কিসের? তুই তো আমার প্রাণের বন্ধু, তোর জন্য একটু সময় হবে না আমার? সমস্যা নেই কোনো, তুই কন্টিনিউ কর। ঠিক আছে,
এখন মেইন টপিকে আসি তাহলে। আসলে আমি ওনাকে ডিভোর্স দিতে চাচ্ছি, কিন্তু এর জন্য শক্ত কোনো রিজন নেই আমার কাছে। হ্যাঁ, একটা কারণ আছে, সেটা হলো উনি রাগী আর অনেক স্ট্রিক্ট, কিন্তু এটা কোনো পাকাপোক্ত কারণ হিসেবে দাঁড় করাতে পারবো না। উনি এই কারণের জন্য আমাকে ডিভোর্স দেবে বলেও মনে হয় না, তাই আমাকে একটা সেন্সিটিভ কারণ দাঁড় করাতে হবে। কী কারণ? ফোনের ওপাশ থেকে জাহিনের কৌতূহলী কণ্ঠস্বর শোনা গেল। রানিয়া একটু রয়ে শয়ে ফিসফিস করে বলতে লাগলো, ওনার সামনে আমার নিজেকে খারাপ প্রমাণ করতে হবে, কিন্তু আমার তো একমাত্র তুই ছাড়া কোনো ছেলে বন্ধু নেই, আর না তো আছে কোনো এক্স আর নেক্সট। এই জন্য তোরই আমাকে হেল্প করতে হবে। কি হেল্প দোস্ত? তুই জাস্ট একবার বলে দেখ, তোর জন্য জানও দিয়ে দিতে পারবো। আরে শালা, জান দেওয়ার লাগবে না, তুই জাস্ট কয়েকদিনের জন্য আমার প্রেমিক হওয়ার অ্যাক্টিং করবি, এতেই চলবে। কিন্তু দোস্ত, জাহিনের আমতা আমতা কথা শুনে রানিয়া বুক কুঁচকে প্রশ্ন করলো, কিন্তু কি? আমার গার্লফ্রেন্ড, ও যদি জানতে পারে? আরে শালা, ও জানলে কি হবে? তুই তো আমার ফেক বয়ফ্রেন্ড সাজছিস, তাই না? ও জানলে কোনো সমস্যা হবে না। কথা হচ্ছে আবিয়ান স্যার যেন সত্যিটা জানতে না পারে। কিন্তু দোস্ত, আমার তো আবিয়ান স্যারের কথা শুনলেই ভয় লাগে। উনি নাকি স্ট্রিক্ট মানুষ। যদি রেগে গিয়ে আমার হাত পা ভেঙে দেয়, তারপর তো আমার আর বিয়ে হবে না, গার্লফ্রেন্ড ছেড়ে চলে যাবে। তুই না একটু আগে বললি আমার জন্য জান দিতে পারবি, তাহলে এখন ভয় পাচ্ছিস কেন গাধা? শোন, আমি এত কথা শুনছি না তোর। আগামীকাল তুই রহমান পার্কে আয়, দেখা করি, ফটো তুলি, তারপর স্টোরি দিই। স্টোরি কেন? তোর জাউরা দুলাভাইকে দেখাবো তাই। ওপাশ থেকে জাহিনের আর্তনাদ শোনা গেল, তবে রানিয়া সেসব কানে নিল না। চট করে কল কেটে দিল। জোরে শ্বাস টানল ও। জাহিনের আশা নিয়ে কোনো সন্দেহ নেই, গাধাটা আসবেই। রানিয়াকে প্রাণের বন্ধু মানেও ও, এই জন্য ওকে নিয়ে চরম আত্মবিশ্বাস আছে রানিয়ার। আগামীকালের জন্য একটা চতুর পরিকল্পনা করে বিছানায় শুতে গেল ও। আজ রবিবার, দিনটা ভীষণ সুন্দর ছিল আজ। রানিয়ার জন্য আজ একটু বেশি সুন্দর। এত সুন্দর রবিবার রানিয়ার জীবনে এসেছে বলে মনে পড়ে না ওর। বিকেলটা বন্ধু বান্ধবীদের সাথে কেটে গেছে। কলেজ জীবন শেষ করেছে 1 বছর হলো। এরই মধ্যে আরেকটা বছর গ্যাপ গেছে রানিয়ার। ওর সব ফ্রেন্ডরা অ্যাডমিশন দিয়ে এক একজন এক এক জায়গায় পড়াশোনা করছে। ট্রেনিংয়ে চক্কর রানিয়ার গ্যাপ গেছে 1 বছর। আজ দীর্ঘ মাসখানেক পরে পুরনো বন্ধুদের সাথে দেখা হয়েছিল ওর। রমনার পার্কে জাহিনের সাথে আর 2 জন ফ্রেন্ড, নীতি আর মিশাও এসেছিল। ওরা আজ অনেক জায়গায় ঘুরেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি দোয়ালের চত্বরে গিয়েছে, একসাথে চা খেয়েছে, গল্প করেছে, অনেক ছবিও তুলেছে। তবে রানিয়া মনে করে 2টো ছবি আলাদাভাবে জাহিনের সাথে তুলেছিল। সন্ধ্যায় বাসায় আসার পরপরই কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সেই ছবি ফেসবুক স্টোরি দিয়েছে। রানিয়ার আইডিতে ফ্রেন্ডের সংখ্যা মাত্র 250। সেই 250 জনের মধ্যে 249 জনকে হাইড করে শুধুমাত্র শাহ আহমেদ আবিয়ান নামক আইডি তাকে রেখে স্টোরি আপলোড করেছে ও। তবে হতাশার ব্যাপার হলো, গোটা ঘন্টা 3 পেরিয়ে গেলেও লোকটা স্টোরি সিন করেনি। অবশ্য সবসময় যে রানিয়ার স্টোরি সিন করে তাও ঠিক নয়, মাঝে মধ্যে সিন করে। রানিয়া প্রায় প্রতিদিনই 2-3টা করে স্টোরি দেয়। হিসেব করলে আবিয়ান বোধহয় মাসে ওর 4টা-5টা স্টোরি সিন করে। তাও বোধহয় ভুল করে সিন করে ফেলে, তবে স্টোরিতে কোনো রিয়্যাক্ট অবধি দেয় না। আজও যে সিন করবে তার কি গ্যারান্টি? তবুও রানিয়া 24 ঘন্টার জন্য স্টোরিটা স্থায়ী রাখবে। যদি লোকটা আসলেই সিন করে তখন সে আশাই তো বসে আছে ও। রানিয়া আবিয়ানের আইডি ঘুরে এসেছে
লোকটার অ্যাক্টিভ স্ট্যাটাস সবসময় অফ করা থাকে। এখন অনলাইনে আছে কিনা সেটাও ঠিক বোঝা যাচ্ছে না। এই কারণে খুব হতাশ হলো ও। ঘড়ির কাঁটা রাত 1:30টার ওপরে। রানী আজ রাতে দেরি করে খাবার খেয়েছে। 12:30টায় নিজে রান্নাঘরে গিয়ে খাবার বেড়ে খেয়ে নিয়ে একটু বেলকনিতে হাঁটা চলা করছে। এতক্ষণ ফোন হাতে নেওয়া হয়নি ওর। এখন ঘরে এসে বিছানা ঠিকঠাক করে শুয়ে পড়ল রানিয়া। ওর অভ্যাস হলো ঘুমানোর আগে মিনিট 15-20 ফোন কল করা। সেই মোতাবেক ফোনটা হাতে নিয়ে চালু করতেই চমকে উঠল ও। 13টা মিস কল, তাও আবার আবিয়ানের নাম্বার থেকে। লোকটার ফোন নাম্বার বাজে লোক লিখে সেভ করে রেখেছিল ও। সেই বাজে লোক ওকে এই প্রথমবার কল দিয়েছে, তাও এতবার। কী কারণে রানিয়ার হঠাৎ মনে পড়তেই ওয়াইফাই অন করে দ্রুত ফেসবুকে ঢুকলো। এরপর সোজা নিজের স্টোরি ভিউয়ে 2টো স্টোরি দিয়েছিল ও। দুটোই আবিয়ান সিন করেছে। বরাবরের মতোই কোনো রিয়াক্ট নেই, কিন্তু স্টোরি রিপ্লাই করেছে লোকটা। রিপ্লাইতে কী লিখেছে তা ঠিক বোঝা যাচ্ছে না। রানিয়া মেসেঞ্জার আবিয়ানের কনভারশনে প্রবেশ করতেই দেখলো আবিয়ান মেসেজ লিখেছে, বিয়াদব, সামনে পেলে থাপ্পড় মেরে মুখে মানচিত্র চেঞ্জ করে দেব। মেসেজটা পড়া মাত্রই রানিয়ার হাত অটোমেটিক মুখে চলে গেল। তখন খেয়াল করলো আবিয়ানের আজ ফেসবুকের অ্যাক্টিভ স্ট্যাটাস অন করা। রানিয়া ভয় পেয়ে দ্রুত নিজের মেসেঞ্জারের অ্যাক্টিভ স্ট্যাটাস অফ করতে যাবে। তখনই আবিয়ানের মেসেজ আসলো আবারও। সেখানেও লিখেছে, অ্যাক্টিভ স্ট্যাটাস অফ করে ফাজলামি করার কথা ভুলেও ভেবো না। আরেকবার কল দেব, রিসিভ না করলে বিলিভ মি, ঢাকায় এসে মাটিতে দাফন করে দিয়ে যাব তোমাকে। রানিয়া মেসেজটা দেখে বুকে ফু দিয়ে দরুদ পড়তে লাগলো। আজও শেষ। কল রিসিভ করলে না জানি কি বলবে। রানিয়া ভয়ে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছে। কি করবে ঠিক বুঝে উঠতে পারছে না। তখনই আবিয়ানের কল আসলো। রানিয়ার সেই মেসেজটার কথা মনে পড়তেই তড়িঘড়ি করে কল রিসিভ করে ভয়ে ভয়ে কানে ধরল ও। মিনিট খানিকেও ফোনে ওপাশ থেকে কোনো সারা শব্দ না আসায় ও কাঁপা কাঁপা স্বরে বলে উঠল, হ্যালো ইডিয়ট। রানিয়া, হ্যালো বলা মাত্রই ফোনের ওপাশ থেকে ধমকের শব্দ শোনা গেল। কিঞ্চিত কেঁপে উঠল ও, তবে মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে সামান্য হাসার চেষ্টা করে বলল, ইডিয়ট? কে ইডিয়ট? বুঝো না? বোকা সাজো তুমি? কই না তো। স্টোরির ওই ছেলেটাকে কেন দেখতে পান না চোখে? এক পাশে তো ক্যাপশন লিখেই দিয়েছি, ইউথ মাই বিলাবড। আপনি ইংরেজি বোঝেন না বুঝি? আহারে, ঠিক আছে, সমস্যা নেই, আমি বলে দিচ্ছি। এই কথাকার অর্থ হচ্ছে আমার ভালোবাসার মানুষের সাথে। এবার বুঝেছেন? তুমি আসলে থাপ্পড় খাওয়ারই যোগ্য, বিয়াদব। এসব বলতে মুখে বাঁধে না তোমার? না, একটুও বাঁধে না। বাঁধবে কেন? কত সহজ একটা কথা। আমি কি বাক প্রতিবন্ধী নাকি যে আমার বলতে মুখে বাঁধবে? আবিয়ান তখন ভীষণ ক্লান্ত। আজ ক্যান্টনমেন্টে ফিরেছেই রাতে 12:30টার পরে। এসে সামান্য বিশ্রাম অবধি নিতে পারেনি। তার মধ্যে এই কাহিনী মস্তিষ্কে যেন জ্বলন্ত আগুন দপদপ করছে। রাগে মাথা ব্যথায় মাথা চিরে চৌচির হয়ে যাবে বলে মনে হচ্ছে। আবিয়ানের রানিয়ার কথাগুলো শুনছে। রাগ নিয়ন্ত্রণে রাখা জরুরি এই মুহূর্তে, না হলে ওর মুখ থেকে এখন এমন কথা বের হয়ে যাবে যে ওই মেয়ে তা সহ্য করতে পারবে না। আবিয়ান দ্রুত হাত রে বেড সাইড ড্রয়ার থেকে মার্লবোরোর প্যাকেটটা নিল। সেখান থেকে একটা সিগারেট মুখে নিয়ে তার মাথায় লাইটার দ্বারা দক্ষতার সাথে আগুন জ্বালিয়ে নিল। আবিয়ানের এক হাতে ফোন, সেটা কানের কাছে ধরা, আরেক হাতে সিগারেট, যেটা বারবার মুখের কাছে নিয়ে তাতে টান দিয়ে ধোঁয়া ছাড়ছে। পরনে ওর একটা খাকি জলপাই রঙের প্যান্ট আর জলপাই রঙের স্যান্ডো গেঞ্জি।
জিম করা হাতের বাহু ঘামে গেছে, কপালের কোণ বেয়ে চুল হতে ঘাম গড়িয়ে পড়ছে মুখে। আর সেটা মোছারও প্রয়োজন বোধ করছে না আবিয়ান। ফোন শক্ত করে চেপে ধরে শান্তভাবে কিছুটা গম্ভীর গলায় ফোনের অপাশ রানিয়াকে উদ্দেশ্য করেও বলল, রানিয়া, ভালোভাবে বলছি আমি, প্লিজ এসব কাজ করো না। আমার রেপুটেশন নষ্ট করার চেষ্টা করো না। তোমাকে এই ফার্স্ট অ্যান্ড লাস্ট টাইম ওয়ার্নিং করছি আমি। কিসের ওয়ার্নিং? আপনার ওয়ার্নিং এর ধার ধারি না কি আমি? আর আপনি কি মনে করেন আপনাকে ভয় পাই? আপনার কথা মতো চলবো আমি? হোয়াট এ জক! কথাটা বলেই রানিয়া খিলখিলিয়ে হাসতে লাগলো। তাচ্ছিল্যের হাসি ওর। মেয়েটার কথাবার্তা শুনে এপাশে আবিয়ানের রাগে মাথার দপদপ করে আগুন জ্বলছে। ও হাত মুঠো করে দাঁতে দাঁত পিষে রানিয়াকে উদ্দেশ্য করে বলল, দূরে আসি বলে যা খুশি করছো তাই না? ইচ্ছা স্বাধীন মতো চলাফেরা করছো, ছেলেপেলের সাথে মেলামেশা করছো, কোনো কিছুর পরোয়া করছে না। একবার শুধু আসতে দাও, তোমার ছাল তুলে নেব, হাত পা বেঁধে বসিয়ে রাখবো। আরে আসেন আসেন, আপনাকে ভয় পাই নাকি আমি? এসে দেখিয়ে যান আপনার ওই জল্লাদের মতো চেহারাটা। যদি ওই চেহারাটা দেখলে আমার দিন খারাপ যায়, এই জন্য আপনি রাতে আসবেন, ওকে? বিলিভ মি রানিয়া। তোমার এসব কাজের জন্য যদি টেনশনে আমার আজ রাতের ঘুম খারাপ হয়, তাহলে ঢাকায় ফেরার পর তোমার প্রতিটা রাতের ঘুম হারাম করব আমি। একটা রাতও শান্তিতে ঘুমাতে দেব না। কথাটা বলে রানিয়াকে কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দিল আবিয়ান। এদিকে রানিয়া এতক্ষণ আবিয়ানকে জব্দ করতে পেরেছে ভেবে বেশ আমাদের থাকলেও লোকটার শেষ শক্ত কথাটা শুনে চমকে থমকে গেল। অজানা এক ভয়ে ওর শির দ্বারা বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল যেন। দ্রুত বিছানায় শুয়ে গায়ের ওপর কম্বল টেনে মুখ অবধি ঢেকে নিল। পরপরই চোখে কাছ থেকে কম্বল চেপে ধরে নামিয়ে দিতেই ট্রেনিং সেন্টারে থাকাকালীনও আহমেদ আবিয়ানের ওই জিম করা অর্ধ উন্মুক্ত জলপাই রঙের স্যান্ডো গেঞ্জি এবং খাকি প্যান্ট পরিহিত শরীর চেহারা বেশি উঠল চোখের সামনে। সঙ্গে সঙ্গেই মনে পড়ে গেল আবিয়ানের কিছুক্ষণ আগে বলা শেষ কথাটা, আমার আজ রাতের ঘুম খারাপ হলে ঢাকায় ফিরে তোমার প্রতিটা রাতের ঘুম হারাম করব আমি। একটা রাতও শান্তিতে ঘুমাতে দেব না। কথাটা মনে আসতেই শিউরে উঠল রানিয়া। একটা কাণ্ড ঘটিয়ে একেবারে শান্ত হয়ে যায়নি এমন মেয়েও নয়। নিজের উদ্দেশ্য হাসিল না হওয়ার পর্যন্ত চুপচাপ বসে থাকবে না ও। তাই আজ ও জাহিনকে নিয়ে আবারও ঘুরতে বের হলো। এমনিতে জাহিনের সাথে খুব একটা ঘোরাঘুরি কখনো হয় না। জাহিন আগে শত বলে কয়েও ওকে ঘোরাতে সাথে নিয়ে যেতে পারেনি। সেই রানিয়া আজ দুদিন স্বেচ্ছায় ঘোরার ইচ্ছা প্রকাশ করেছে। জাহিনকে ছেলে ইমোশনাল ব্ল্যাকমেল করে আজ ঘুরতে এসেছে ওর সাথে। পার্কে একটা বেঞ্চিতে বসেছিল রানিয়া। জাহিনকে পাঠিয়েছিল আইসক্রিম আনতে। জাহিন আইসক্রিম নিয়ে আসার পরে রানিয়া সেটা কেড়ে নিল। জাহিন ওর মাথায় একটা চাপটি মেরে বলল, তোর জন্যই তো আনছি। দিচ্ছিলাম তো, কেড়ে নেওয়ার কি হয়েছে? শাকচুন্নি পড়ে যেত যদি, নষ্ট হয়ে গেলে। ভাই আর বলিস না, নষ্ট আর আইসক্রিম, এতে কিছুই হতো না। আমার জীবনটাই তো নষ্ট হয়ে গেল রে বন্ধু। কথাটা বলে রানিয়া আফসোস এবং বিলাপ শুরু করলো। জাহিন নিজের আইসক্রিমে কামড় বসাতে বসাতে বলল, ওরে আমার মা, এবার একটু থাম, দয়া করে আর কানের কাছে জ্ঞান জ্ঞান করিস না। তোর বিয়ের পরে তোর মুখ থেকে এতবার জীবন নষ্টের কাহিনী শুনতে শুনতে আমার নিজের জীবনটাই ধ্বংস হয়ে গেল। চুপ কর রে আমার মা, চুপ হালা। আমার জীবনের করুণ কাহিনী শোনার মতো কেউ নেই, শুধু তুই আসোস। এখন তুইও যদি পোল্টি মারিস তাহলে মাথা ফাটাবো কিন্তু। রানিয়া জাহিনের দিকে তেড়ে আসতে গিয়েও বেচারার অসহায় মুখখানা দেখে আবারও শান্ত হয়ে বসলো। তারপর হঠাৎ চুপ হয়ে বলল, কি করা যায় দোস্ত বলতো?
কোনো সলিউশন দে। ওই বেটা তো আমার জীবন জাহান্নাম করে দিচ্ছে। জাহিন কৌতূহলী হয়ে প্রশ্ন করলো, একটা কথা বুঝি না দোস্ত, তোরা তো একসাথে থাকিসই না, তাহলে আবিয়ান স্যার তোর জীবনে জাহান্নাম করলো কিভাবে? এটাই তো সমস্যা। আমরা একসাথে থাকি না, আর 10টা স্বাভাবিক সম্পর্কের মতো সম্পর্ক না আমাদের। বিবাহিত হয়েও সবখানে অবিবাহিত পরিচয় দিতে হয়, এটাই আমার সমস্যা। উনি কেন আমাকে স্ত্রীর অধিকার দেবে না, কেন আমাকে পাত্তা দেবে না? এই জন্য আমি ডিসাইড করে নিয়েছি, হয় আমার পাত্তা চাই, না হয় ডিভোর্স। তা কত দূর কি এগোলে? পাত্তা টাত্তা তো দিচ্ছে না, ডিভোর্সই দিব। তোর আমার ফটো স্টোরিতে দেওয়াতে একটু কাজ হয়েছে দোস্ত, এখন শুধু ছক্কা মারাটা বাকি। ছক্কা? কিসের ছক্কা? আয় তোর কানে কানে বলি, আশেপাশে মানুষ শুনলে আবার কি না কি ভাববে। জাহিন কান এগোলো রানিয়া মুখের কাছে। রানিয়া কানে কানে কথাগুলো বলে শেষ করতে জাহিন সঙ্গে সঙ্গে সিটকে সরে গেলে লাফিয়ে উঠে উত্তেজিত হয়ে বলল, নানা দোস্ত, তোর সাথে আর নাই আমি। এমন অপকর্ম জোরাস না আমাকে, পা ধরি মা তোর, এবারের মতো মাপ কর আমাকে। তোর স্বামী সত্যিই এবার আমার হাত পা ভেঙে দেবে, মেরে টেরেও ফেলতে পারে। আমি অকালে মরতে চাই না দোস্ত, আমার এখনও একটা জিন্দেগি পড়ে আছে, বউ বাচ্চা কিছুই হইল না এখনও। কথাটা বলেই জাহিদ কপাল চাপড়ে বিলাপ করতে লাগলো। রানিয়া ওর পিঠের মাঝে বরাবর জোরে একটা থাপড়া বসিয়ে দিয়ে বলল, তুই আমার জন্য এতটুকু করতে পারবি না? গেলে তো শুধু তোর হাত পাই যাবে, জানতো আর যাবে না। তুই না আমাকে প্রাণের বন্ধু বলিস, এই প্রাণের বন্ধুর জন্য এইটুকু করলে কি পাপ হবে বল? রানিয়া খুব অসহায়ভাবে কথাগুলো বলতে লাগলো। শুরু হয়ে গেল ওর ইমোশনাল ব্ল্যাকমেইল। এমন ইমোশনাল কথাবার্তা শুনলে স্বয়ং বনের রাজা সিংহ কান্না করে দেবে। সেখানে জাহিনের মতো বলদ তো মুহূর্তের মধ্যে টলে গলে। ও বলল, আচ্ছা দোস্ত, তুই যা বলবি তাই হবে। একথা বলে দুজনে উঠে দাঁড়ালো। সন্ধ্যা হয়ে আসছে, বাসায় ফিরতে হবে। ফেরার জন্য পা বাড়ানোর আগে দুজনে একসাথে একটা ফটো তুলল। সাধারণ ফটো নয়, একটি গভীরভাবে দেখানোর জন্য রানিয়া জাহিদকে ইনস্ট্রাকশন দিয়ে নিজের কাঁধে জাহিনের হাতটা আলতোভাবে রাখলো, এমনভাবে রাখলো যাতে স্পর্শ না হয়। আবার ফটোতে দেখলে মনে হয় শক্ত করে চেপে ধরা। রানিয়াও জাহিনের ওপর হাত আলতোভাবে ধরে দুজন দুজনার দিকে তাকিয়ে থেকে প্রেমিকার মতো একটা ফটো তুলে ফেললো। মুখে একটা চমৎকার হাসি, চোখের ভাষায় যেন মনে হয় জনম জনমের প্রেম আছে ওর চার জোলা চোখের একে অপরের প্রতি। এই ফটো যে কেউ দেখলে এমন কথা বলতে বাধ্য। সন্ধ্যায় বাসায় আসার ঘন্টা দুয়েক পরে একটু ঘুমিয়েছিল রানিয়া। ভীষণ ক্লান্ত ছিল ও। বিশ্রাম নেওয়ার জন্য বিছানায় শরীর এড়িয়ে দিতেই চোখ ঘুম নামলো। কখন যে ঘুমিয়ে পড়েছিল সেই খেয়াল নেই ওর। তবে ঘুম ভাঙল ওর আম্মার ডাকে। রানিয়া রুমে লাইট নিভিয়ে দিয়ে ঘুমিয়েছিল। ওর আম্মা এসে ডাকতেই হঠাৎ ডাকে ধরপড় করে উঠে বসে দেখল ওর আম্মা সামনে খুন্তি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আম্মা প্রায় সময় ওর রুমে এসে ওকে ঘুম থেকে ডেকে তুলেন, কিন্তু এভাবে কখনো খুন্তি ধরে তো দাঁড়িয়ে থাকেন না। তাই একটু অদ্ভুত ঠেকলো ওর। হতভম্ব এবং কৌতূহল মিশ্রিত চাহনিতে মায়ের দিকে তাকালো। রানিয়ার আম্মা নাজমা পারভিন খুন্তি হাতে খাড়া করে নিয়েই বিছানায় রানিয়ার পায়ের কাছে বসলেন। রানিয়ার মা সহজে রাগ টাগ করেন না। সেখানে আজ মায়ের কিছুটা রাগী এবং গম্ভীর মুখশ্রী দেখে আতঙ্কিত হলো। বউ কুঁচকে তাকিয়ে থেকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে আম্মা? এত রাতে কি রান্না করছো? আমার মাথা রান্না করব। তোমার যন্ত্রণায় তো মাথা ব্যথা বেড়ে যাচ্ছে, সেটা কমাতে হবে না? কি হয়েছে আম্মা? রানিয়া আমতা আমতা করলো। নাজমা পারভিন খুন্তি নাড়িয়ে কটমট চাহনিতে তাকিয়ে থেকে বলল, আমাদেরই দোষ, বেশি লাইন দিয়ে ফেলেছি তোমাকে। এই লাইন দেওয়ার জন্য তুমি তো ভুলেই গেছো
যে তুমি একজন বিবাহিত মেয়ে, তোমার এখন একটু রয়ে সয়ে চলা উচিত। বাইরে এত ছেলে বন্ধুদের সাথে আড্ডা কিসের এখন? আমার কাছে ফোন করে নালিশ করা হবে কেন? কে করেছে নালিশ? তোমার স্বামী, আমার মেয়ের জামাই। ওরকম সহজ সরল জামাইটা আমার না। তার না পেরে আমাকে কল করে নালিশ করতে হলো তোমার ব্যাপারে। বোঝো তুমি কতটা সীমা পেরিয়ে গেছো। রানিয়ার স্বয়ংক্রিয়ভাবে ভ্রু কুঁচকে গেল। আবিয়ান ওর ব্যাপারে ওর মায়ের কাছে অভিযোগ জানিয়েছে। কত বড় বজ্জাত লোক। রানিয়া মুখে কিছু বলল না। এর মধ্যে ওর আম্মা বলে উঠলেন, আজ থেকে তোমার ঘরের বাইরে পা শোয়ানো বন্ধ। রানিয়া এবার আর চুপ থাকতে পারল না। উদ্বিগ্ন হয়ে বলল, ঘরের বাইরে পা বেরোনো বন্ধ কেন আম্মা? কি বলছো এসব? কে জারি করেছে এই কারফিউ? আবিয়ান দিয়েছে মানে? উনি কেন দিবেন? আমি কি ওনার কথা মতো চলবো নাকি? চলতে হবে নাজমা। পারভিন উঠে দরজার দিকে গেলেন। রানিয়া পিছন থেকে প্রশ্ন করল, কেন চলতে হবে ওনার কথাই? কারণ ও তোমার স্বামী। মায়ের জবাবটা শোনা মাত্রই রানিয়া বিড়বিড় করল, বালের স্বামী আমার, মানে না ওনাকে স্বামী। রানিয়ার কথা কেউ শুনল না। আজ থেকে ঘরের বাইরে বেরোনো বন্ধ। সব হয়েছে ওই লোকের জন্য। লোকটা যে এত শিয়ানা তা কি রানিয়া বুঝতে পেরেছিল? রাগে জেদে দুঃখে কান্না পাচ্ছে ওর। নিজের মাথার চুল ছিঁড়তে মন চাইছে, তবে মন চাইলেও সেটা করলো না। ও নিজেকে বড্ড বেশি ভালোবাসে। এক স্বৈরাচারীর জন্য নিজের ক্ষতি করবে না ও, বরং শেষ অবধি দেখবে এর। রানিয়া জেদ ধরে অবশেষে বিকালে জাহিনের সাথে তোলা সেই ফটোগুলো ফেসবুক স্টোরি দেওয়ার কথা ভাবলো। এগুলো সে দুদিন পরে দিতে চেয়েছিল, কিন্তু আবিয়ান যা শুরু করেছে তাতে রানিয়ার জেদের মাত্রা বাড়ছে, বই কমছে না। আবিয়ান ওকে দমন করতে চাইছে, কিন্তু রানিয়া তো চুপ করে বসে থাকার মেয়ে নয়। রানিয়া ফটোর সাথে তুমি এসো তবু এসো ভাবো বেশি গানটা যুক্তি করলো। শেষ মুহূর্তে কি মনে করে যেন ক্যাপশনে ছোট্ট করে এক কোণে লিখে দিল, বিয়ে করছি খুব শীঘ্রই, দোয়াই রাখবেন আমাদের। রানিয়ার আজ দুদিন চিন্তায় ঘুম হয়নি। সেদিন আবিয়ান ওই স্টোরিটা দেখেছিল, তবে স্টোরি সিন করার পরেই লোকটা কিছু বলেনি। না তো মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ দিয়েছে, আর না তো কোনো ফোন কল। ব্যাপার কি? হঠাৎ এমন করে হার মেনে নিল কেন লোকটা? তার মানে কি সত্যি এবার ডিভোর্সটা দিয়ে দেবে? আবিয়ান বোধহয় ওই স্টোরির কথাগুলো সত্যি ধরে নিয়েছে, এই জন্য চুপচাপ আছে। রানিয়া কি এখনও কল দিয়ে ডিভোর্সের কথা বলবে? না, এখন বরং চুপ থাকুক। আবিয়ান নিজেই 2-1 দিনের মধ্যে ওকে কল টেক্সট দিয়ে ডিভোর্সের কথা বলবে, এতটুকু সৌভাগ্য নিশ্চিত। তাই দুশ্চিন্তার কোনো কারণ নেই। ডিভোর্সটা এবার তবে হয়েই যাবে। এই খুশিতে ফ্রিজ থেকে পরপর 2টো আইসক্রিম এই মাঝরাতে বের করে খেলো রানিয়া। এরপর খুশি মনে শটান বিছানায় শুয়ে পড়ল। কিছুক্ষণ শুতেই চোখে ঘুম লেগে গেল ওর। দুদিনের মতো আগামীকালের দিনটাও নিশ্চয়ই অনেক ভালো কাটবে ওর, এই আকাঙ্ক্ষা নিয়ে ঘুমিয়ে পড়ল ও। শীতকালে খুব সকালে রানিয়ার ঘুম ভাঙতেই চায় না। এ সময়ে বেলা 10টা 11টা অবধি ঘুমিয়ে থাকে ও। আজও সেভাবে ঘুমিয়েছিল। ঘুম ভাঙল ওর মায়ের ডাকে। সাধারণত রানিয়া অসময়ে ঘুমালে তখন ওর আম্মা একে ডেকে তুলে ঘুম থেকে, কিন্তু শীতের সকালে কখনো এভাবে ডাকেন না। তাই ঘুম জড়ানো চোখে মায়ের ডাক শুনে বুক কুঁচকে ফেলল রানিয়া। দেখার জন্য সামনে তাকানোর চেষ্টা করলো, তবে চোখ মেলতেই পারছে না ও। ঘুম ঘুম চোখে ব্রু কুঁচকে বিরক্ত স্বরে বলল, কি হয়েছে আম্মা? সাত সকালে ডাকো কেন? মেহমান এসেছে, জলদি উঠে পড় মা। রানিয়া ঠিক মতো শুনতে পেল না। ও শুনেছে মানুষ এসেছে, তাই হাই তুলতে তুলতে চোখ খোলার চেষ্টা করে বলল, মানুষ? কোন মানুষ এসেছে? প্লিজ আম্মা এখন আবার বলো না ওই
সৌরাচারী লোকটা এসেছে। সকাল সকাল ঘুম থেকে উঠে ওনার মুখ দেখলেই আমার দিনটা খারাপ যাবে। রানিয়া কথাটা বলে উঠে বসার চেষ্টা করলো, তবে ঘুম ওকে এতটাই কাবু করে রেখেছে যে শোয়া থেকে উঠে বসতেও আলসামি লাগলো ওর। রানিয়া মাহমুদা রানিয়া বিছানার ওপর পাশে উল্টে পাল্টে ঘুমানোর জন্য গড়াগড়ি কাঁদছিল। তখনই খুব কাছ থেকে একটা কণ্ঠস্বর শোনা গেল, একটা পুরুষালী তীক্ষ্ণ গম্ভীর কণ্ঠস্বর। কণ্ঠস্বরটা রানিয়ানের কানে না বিঁধে সোজা বুকে গিয়ে বিঁধল। কোথায় ঘুম, কোথায় আলসামি, সব যেন অদৃশ্য গিয়ে পালালো। রানিয়া স্তব্ধ, হতভম্ব এবং একসাথে আতঙ্কিত হলো। খুব পরিচিত কণ্ঠস্বর। ট্রেনিং সেন্টারে এই কণ্ঠস্বর এবং এই মালিককে ভীষণ ভয় পেত ওরা। সর্বক্ষণ আতঙ্কিত থাকতো। সেই কণ্ঠস্বর আজ ওর কাছে, খুব কাছে। রানিয়া ভাবল ও ভুল শুনেছে। মনকে বুঝ দিতে ওভাবে শুয়ে থেকেই সামনে থাকা অস্পষ্ট ব্যক্তিকে প্রশ্ন করল, কে আপনি? আমি আহমেদ আবিয়ান। সামনে থেকে একদম শান্ত ধীর স্থির জবাবটা আসলো। রানিয়া চমকে উঠে চোখ খুলে তাকালো এবার উক্ত নামটা শুনে। তখনই ওকে আরও চমকে দিয়ে গম্ভীর কণ্ঠস্বরটা বলে উঠল, ঘুমালে এমন অশালীনভাবে ঘুমাবে না। ঘুমানোরও একটা শালীনতা আছে রানিয়া। দুপুর 12টা, আবিয়ান ফ্রেশ হতে গিয়েছে, তাও আবার কিনা রানিয়া ওয়াশরুমে। রানিয়া রুমের মধ্যে পায়চারি করছে। ওইদিকে ওয়াশরুমের ভেতর হতে শাওয়ারের শব্দ ভেসে আসছে। রানিয়া বারবার ওদিকে তাকিয়ে গজগজ করতে গজরাতে ও বিরক্তি স্বরে বিড়বিড় করলো, এসেই আমার ওয়াশরুম দখল করা হয়ে গেছে। উড়ে এসে জুড়ে বসেছে লোকটা। এমন একটা ভাব করছে যেন এটা তার শ্বশুর বাড়ি। কথাটা বিড়বিড় করতেই জিভ কাটল রানিয়া। তারপর বলল, ও হ্যাঁ, ব্যাটার তো শ্বশুর বাড়ি এটা। ব্যাটার ঘাড়ে বেডিং ব্যাগ দেখেছি, তার মানে চট্টগ্রাম থেকে ঢাকায় আসার পর সোজা এখানে চলে এসেছে। নিজ বাসাও যায়নি। কথা হচ্ছে ব্যাটাকে তাড়ানো যায় কিভাবে। কথাটা ভাবতে ভাবতে মিশা আর জাহিনের কথা মনে পড়ল রানিয়ার। সঙ্গে সঙ্গে ফোন নিয়ে মিশাকে কল করলো, কিন্তু মেয়েটাকে তৎক্ষণাৎ কলে পাওয়া গেল না। ব্যস্ত বলছে, নিশ্চয় নিজের হবু স্বামীর সাথে কথা বলছে ফোনে। মিশাকে ব্যস্ত পেয়ে জাহিনকে কল করলো মা রানিয়া। একবার রিং বাজতেই জাহিন কল রিসিভ করলো। রানিয়া ফোন কানে তুলে চাপা স্বরে বলল, দোস্ত, আমার তো সর্বনাশ হয়ে গেল রে। কিসের আবার সর্বনাশ হলো তোর? ফোনের ওপাশ থেকে জাহিনের চাপা কণ্ঠস্বর শোনা গেল। রানিয়া গলার স্বর আরও কিছুটা নামিয়ে এনে ফিসফিস করে জবাব দিল, ওই বেটা আবিয়ান এখানে চলে এসেছে আমাদের বাসায়। এসে আমার রুম, বিছানা, ওয়াশরুম সব দখল করে নিয়েছে। আমাকে এখন পর্যন্ত কিছু বলেনি, কিন্তু ভাবসাব ভালো মনে হচ্ছে না দোস্ত। কোনো কথা বলেনি আমার সাথে, কেমন যেন গম্ভীর হয়ে আছে। ঝড়ের পূর্বাভাস বুঝলি যখন তখন ধরে কানের নিচে দুটো বসিয়ে দিতে পারে। কি করব দোস্ত বল তো? এই লোককে তাড়ানো যায় কিভাবে? দাঁড়া ভাবতেছি। কথাটা বলে জাহিন ফোনের ওপাশ চুপচাপ 2 মিনিট নীরব থাকলো। এরপর ফট করে লাফিয়ে বলল, পাইছি রে দোস্ত, জ্বালাতে হবে, আগুন জ্বালাতে হবে ওনার গায়ে। যদি কেস খেয়ে যায়, আরে আগুন জ্বালাতে হবে না গাদি, দুলাব্রোকে জ্বালাতে হবে, জ্বালিয়ে পুড়িয়ে অতিষ্ঠ করে ফেলতে হবে, যাতে উনি নিজে থেকেই তোকে মুক্তি দেন। কিন্তু কিভাবে জ্বালাবো? সবভাবে, প্রতিটা মুহূর্তে। কথাটা বলে একটু থামে জাহিন, তারপর আবার জিজ্ঞাসা করে, দুলাব্রো এখন কোথায় আছে? ওয়াশরুমে। আধা ঘন্টা হয়ে গেল ভাই। পুরুষ মানুষের কি এত সময় লাগে গোসল করতে? আমার তো 1.5 ঘন্টা লাগে দোস্ত। জাহিন কথাটা বিড়বিড় করলো, তবে সেটা রানিয়া ঠিকমতো শুনতে পেল না। জাহিন বলল, এখন আমি যা যা বলি তাই কর, দেখবি দুলাব্রো আজই তোকে ছাড়ছে।
জাহিন রানিয়াকে কতগুলো পরামর্শ দিল। রানিয়া মনোযোগ সহকারে সব কথা শুনল। আবিয়ানের সাধারণত ওয়াশরুমে এত সময় লাগে না, তবে সারা রাত দীর্ঘ জার্নির পর ক্লান্ত শরীরে এসে এমন একটা দীর্ঘ সময়ে ফ্রেশনেস ভীষণ দরকার ছিল ওর, না হলে ক্লান্তি কাটতো না সহজে, ঠিকমতো ঘুমিয়েও না। তাছাড়াও আবিয়ান অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশ বা অন্য কোনো কিছু একদম পছন্দ করে না। শাওয়ারের নিচে একটানা ভিজছিল ও, মাথা বেশ গরম আছে। রানিয়ার মুখটা দেখলেই ওর রাগ চরম মাত্রায় বেড়ে যায়। তার ওপর মেয়েটার কর্মকাণ্ড রীতিমতো অসহ্যকর। অত্যন্ত ধৈর্যশীল আবিয়ানকেও ওই মেয়ে নিজের কর্মকাণ্ড দ্বারা ধৈর্যহারা করে ফেলে। শাওয়ারের সিটে ফোটা পানি আবিয়ানের ক্লান্তি এবং রাগ দুটোই একসাথেই কমিয়ে দিচ্ছিল। তখনই হঠাৎ বন্ধ দরজায় টোকা পড়ল। আবিয়ান শাওয়ার অফ করে কিঞ্চিত ব্রু কুঁচকে প্রশ্ন করল, কে? আমি, আপনার অলক্ষী বউ। জবাবটা শুনে আবিয়ানের ব্রু ত্রিমাত্রিক আকারে আরও বেশ কুঁচকে গেল। রানিয়াকে তোয়াক্কা না করে বিরক্তি ভরে ও আবারও শাওয়ার নিতে লাগলো। তখনই বাইরের থেকে রানিয়া বলে উঠল, বলছিলাম ভাই সাহেব, আপনি কি বাথরুম সিঙ্গার নাকি? এত দেরি হচ্ছে যে বের হতে? আবিয়ান ওর কথাবার্তা শুনে শাওয়ার বন্ধ না করে হাত মুষ্টি বন্ধ করে দাঁতে দাঁত পিষে জবাব দিল, এখান থেকে বের হয়ে প্রথমে তোমার গালে আগে দুটো থাপ্পড় বসাবো বিয়াদব। থাপ্পড়ে গাল লাল করে দেব। একটা থাপ্পড় দেব ভাই সাহেব বলার জন্য, আরেকটা থাপ্পড় দেব এসব রিডিকিউলাস টাইপের কথাবার্তা বলার জন্য। আর আমি কি সেটা তোমাকে এখান থেকে বের হয়ে দেখাচ্ছি। রানিয়া তবুও সেখান থেকে সরল না, বরং একটা ভয়ঙ্কর দুঃসাহসিক কাজ করে বসল। আবিয়ান কথাটা বলার সাথে সাথেই খুব সাবধান তার সহিত আস্তে ধীরে বাইরে থেকে ওয়াশরুমে সিটকানি আটকে দিল। এর মিনিট পাঁচেক পরে আবিয়ান বের হওয়ার জন্য দরজা ভেতর থেকে খুলে টান দিতে দেখল দরজা আর খুলছে না। তীক্ষ্ণ মস্তিষ্কের আবিয়ানের বুঝতে অসুবিধা হলো না যে দরজার বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং কাজটা কার। ও চেঁচিয়ে বলল, রানিয়া দরজা খুলো কুইক। রানিয়া সেখানে দাঁড়িয়েছিল। ও জবাব দিল, আগে আপনি সরি বলুন আমাকে, তারপর দরজা খুলছি। হোয়াই শুড আই সে সরি? আমাকে বিয়ে করার জন্য? হোয়াট? আবিয়ানের ব্রু স্বয়ংক্রিয়ভাবে কুঁচকে গেল। রানিয়া ক্রুর হেসে বাইরে থেকে জবাব দিল, হোয়াট না সরি? সরি বলুন। আবিয়ানের চোয়াল শক্ত হয়ে গেছে, তবু এই মুহূর্তে নিজের মেজাজ সামলানো প্রয়োজন। ও হাত মুষ্টিবন্ধ করে চোখ বুজে নিজেকে শান্ত রেখে জোরে বলল, সরি। রানিয়া বাইরে থেকে চেঁচিয়ে বলল, শুনতে পাচ্ছি না, আবার বলুন সরি। উচ্চস্বরে বলা শব্দটা শোনা মাত্রই রানিয়া সিটকানিতে এক টান দিয়ে খুলে সেখান থেকে বউ দৌড় দিল। ওকে আর পায় কে? সেই দুপুরে 12টার কর্মকাণ্ডের পর থেকে রানিয়া আর আবিয়ানের ধারে কাছে যাওয়া তো দূর, সামলেও যায়নি। তবে লুকিয়ে দেখেছে আবিয়ান ওকে নীরব দৃষ্টি দিয়ে খুঁজছে, কাউকে প্রশ্ন না করেও ওর খোঁজ করছে প্রচণ্ড মেজাজে। তা দেখে রানিয়ার বুকে কম্পন সৃষ্টি হয়েছে। সারাটা দিন আজ বুক দুরু দুরু কাঁপছে ওর। দুপুরে আবিয়ান খাওয়ার পরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে রানিয়ার আব্বা অর্থাৎ তার শ্বশুরের সাথে বাইরে বেরিয়েছিল। সেই ফাঁকে রানিয়া দুপুরের খাবার খেয়ে নিয়েছে। এখন রাতের বেলা আবিয়ান নাকি আগামীকাল বিকালে চট্টগ্রামে ফিরে যাবে। এখানে এসেছে মূলত রানিয়ার সাথে দেখা করতে। রানিয়ার জন্যই নাকি আবিয়ানকে আসতে হয়েছে এখানে। একথা খাওয়ার সময় বলেছে ওই লোক। আজ রাতটা শ্বশুর বাড়িতে কাটিয়ে আগামীকাল নিজের বাসায় একবার দেখা দিয়ে ফিরে যাবে। রানিয়া সব কথা শুনেছে ওর মায়ের কাছ থেকে, কিন্তু আবিয়ান যে সব দায় ওর ওপরে চাপিয়ে দিয়েছে এটা ভেবে মনে মনে খুব খেপল রানিয়া। আজও এর কৈফত নিয়েই ছাড়বে। রাত যখন 11:30, রানিয়া নিজের রুমে পায়চারি করছিল।
প্রচণ্ড নার্ভাসনেস কাজ করছে। রাতের খাবারের পর ড্রয়িং রুমে বসেছিল আরিয়ান তার শ্বশুর বাড়ির মানুষদের সাথে, একমাত্র ছোট শালার সাথে গল্প করছিল। তখনই রানিয়া উকি মারলে আবিয়ানের সাথে চোখাচোখি হয়ে যায়। ওই সাহানি বম্ব করে দেওয়ার মতো রানিয়া সঙ্গে সঙ্গে দৃষ্টি সরিয়ে নিয়ে দ্রুত রুমের ভিতরে এসেছে। আজও আর এই রুমে থাকবে না, এমন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলল ও। পিছনের বারান্দায় যাওয়ার দরজাটা খুলতে হবে। ওপাশ থেকে অতিথি ঘরে গেলে ড্রয়িং রুমের কেউ দেখবে না, আর আবিয়ানের সামনেও পড়তে হবে না। যাওয়ার আগে সামনের দরজায় একবার সবাইকে দেখে আসার জন্য গিয়ে দাঁড়াতেই একেবারে আবিয়ানের মুখোমুখি পড়ল রানিয়া। ঘটনার আকস্মিকতায় এক হাত পিছু হাঁটল ও। বাইরে তাকিয়ে দেখল ওর বাবা মা আর ছোট ভাই সবাই ঘুমাতে চলে গেছে। সব রুমের দরজা বন্ধ, ড্রয়িং রুমেও লাইট নিভে গেল। বাড়ি প্রায় অন্ধকার হয়ে আসলো। রানিয়া তা দেখে আঁতকে উঠল, আবারও সামনে তাকিয়ে দেখল আবিয়ান ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। মুখের হাত ভাব ভালো ঠেকছে না রানিয়ার। লোকটা রেগে আছে নাকি, কথাটা ভেবে পর মুহূর্তে আবিয়ানের চোখের দিকে তাকাতেই বুক কেঁপে উঠল রানিয়ার। ষষ্ঠ ইন্দ্রিয় সতর্ক করলো ওকে, এখনও পালাতে হবে এই মুহূর্তে, নচেত আজ ওর রক্ষে নেই। রানিয়া পিছু সরতে সরতে দৌড় দিল পিছন দিকে ঘুরে, তবে খুব একটা সুবিধা করতে পারল না। হাতে টান পড়ল ওর। আবিয়ান ওকে সামনে টেনে এনে ঘরের দরজা আটকে দিল। রানিয়ার দম বন্ধ হওয়ার উপক্রম। ও পিছু সরার চেষ্টা করতেই পা পিছলে পড়ে যেতে গেল। সঙ্গে সঙ্গে আবিয়ান ধরে বসলো ওকে। রানিয়ার পিঠ আর কোমরে হাত রেখে সামলে নিল। রানিয়া একবার আবিয়ানের হাত, আরেকবার ওর চোখের দিকে তাকালো। আবিয়ান সরু চোখে ওর দিকে তাকিয়ে আছে। রানিয়া সম্মোহিত হবে ওর চাহনিতে। তৎক্ষণাৎ আবিয়ান কর্কশ্বরে বলে উঠল, ব্যাপারটা একটু বেশি ফিল্ম হয়ে গেল না ওকে? কথাটা বলে ঠাস করে রানিয়াকে ফ্লোরে ফেলে দিল আবিয়ান। অকস্মাৎ এমন ঘটনায় রানিয়া হতভম্ব হলো, একই সাথে ব্যথাও পেল কোমরে। শব্দ করে উঠতে আবিয়ান নিচু হয়ে ওকে কোলে তুলে নিল। এরপর সোজা নিয়ে বিছানার উপরে ফেলল। রানিয়া কিছু বুঝে ওঠার আগেই বিছানায় বসে ওর কাছে এগিয়ে চাদরের সাথে আগড়ে ধরা একটা হাত টেনে চেপে ধরল। রানিয়া অপর হাতে শক্ত করে চাদর আগড়ে ধরে রেখেছে। আবিয়ানের চোখে চোখ পড়ল ওর। দৃষ্টি কেমন অদ্ভুত শান্ত। এই চাহনি দেখে রানিয়ার শরীর ঠান্ডা হয়ে যেতে লাগলো। ও আবিয়ানের চোখের দিকে তাকিয়ে কম্পিত স্বরে বলার চেষ্টা করলো, আবিয়ান আমি বাকিটা আর বলতে পারল না রানিয়া। তার আগেই ওর নরম ঠোঁটে আঙুল চেপে ধরে ওকে থামিয়ে দিয়ে আবিয়ান ফিসফিসিয়ে বলে উঠল, হুশ, চুপ। গল্প উড়াল মেঘের ভেলায়।